হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শান্তি। আজ এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। প্লেটোর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তথা প্লেটোর ন্যায় তত্ত্ব সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিও তোমাদের সেমিস্টারের জন্য এবং পরবর্তীকালে যদি কোনো চাকরি পরীক্ষা দাও সেক্ষেত্রে, এবং কেউ যদি শুধুমাত্র এই তত্ত্বকে জানার জন্য বা এই কনসেপ্টকে বোঝার জন্য যদি দেখো, তো এই ভিডিও তোমাদের অবশ্যই লাভদায়ক হবে বলে আমি মনে করছি। ভিডিওটা একটু বেশি বড়ই হতে পারে, কারণ একই সঙ্গে তার ন্যায়তত্ত্ব এবং তার আদর্শ রাষ্ট্র এই ভিডিওতে আলোচনা করছি। তো এই ভিডিওতে অনেক উদাহরণের সাথে আমি আলোচনা করব, অনেক বাস্তব উদাহরণ দেবো। আশা করি বোরিং লাগবে না। ওকে, তোমরা আনন্দের সঙ্গে মজা করতে করতে এই ভিডিওকে দেখতে থাকো প্রথম থেকে। ওকে, মন দিয়ে। তো যে প্লেটোর থিওরি জাস্টিস জাস্টিস এবং জাস্টিস থেকে আমি কোথায় রূপান্তরিত হবে না, জাস্টিস থেকে আইডিয়াল স্টেটে রূপান্তরিত হবে, আইডিয়াল স্টেট। ঠিক আছে, এই দুটো টপিককে একই সঙ্গে একই ভিডিওতে আমি আলোচনার চেষ্টা করছি। ওকে, তো প্লেটো এই জাস্টিসের ধারণা দিচ্ছে ফার্স্ট। ঠিক আছে, জাস্টিস প্লেটো সারা জীবন ন্যায় স্থাপনার জন্য সংগ্রাম করে গেছে। ঠিক আছে, কেন ন্যায় স্থাপন করার জন্য সংগ্রাম করে গেছে ভাবার বিষয় আছে। এত কনসেপ্ট থাকতে ন্যায় ন্যায় জাস্টিস ন্যায় এর পেছনে এত সময় ব্যয় করার কারণ কি ছিল? কারণ প্লেটো যে সমাজে জন্মগ্রহণ করেছিল, যে গ্রিক সোসাইটিতে জন্মগ্রহণ করেছিল, সেখানে অরাজকতা, নৈরাজ্য সবকিছুই ভরে গিয়েছিল। এবং তোমরা জানো যে প্লেটোর যে গুরু সক্রেটিস, তাকে বিষ পান করে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এক অরাজক পরিবেশ তৈরি হয়েছিল, সেখানে ন্যায় বলে কোনো কিছুই ছিল না। আর ন্যায় এমন একটা বিষয়, তাই দেশ হোক, কাল হোক, ভেদ হোক, সমাজ যে কোনো রাষ্ট্র হোক, ন্যায়ের জন্য মানুষ সংগ্রাম করে, লড়াই করে এবং হাসতে হাসতে জীবন্ত নিয়ে থাকে। তো ন্যায় এতটাই গুরুত্বপূর্ণ। আজকের সমাজে আমরা যে অর্থে ন্যায়কে সিম্পল অর্থে দেখতে পাচ্ছি, কোনো জায়গায় যদি কোনো স্থানে যদি অপরাধ হয়, সেখানে আমরা যে প্রতিবাদ দেখতে পাচ্ছি, মানুষ আজ যে এতটা সজাগের সাথে আন্দোলন করে, তখনকার সময় সেই অর্থে ছিল না। ওকে, তাই প্লেটো এই যে ন্যায়কে স্থাপনা করার জন্য অনেকটা জীবনের অনেকটা সময় ব্যয় করে দিয়েছে। হ্যাঁ না, এই যে ন্যায়ের ভাবনা, প্লেটোর যে জাস্টিসের ভাবনা, তার বিখ্যাত বই দি রিপাবলিক বইতে উপস্থাপন করেছে। রিপাবলিক বইতে উপস্থাপন করেছে তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক। প্লেটো দি রিপাবলিক গ্রন্থে কি করেছে তিনি উল্লেখ করেছেন। এই গ্রন্থ একটা নাটক টাইপের, কি বললাম, নাটক, ডামা টাইপের, নাটক টাইপের, কি বললাম, নাটক ডামা টাইপের। ওকে, চলো আমরা কি করে বুঝবো যে এটা নাটক বা ডামা টাইপের? হ্যাঁ না, দেখো আমি লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ না, লিঙ্ক এভাবে দিচ্ছি। ধরো আমরা যখন আজ কোনো সিনেমা দেখি, মুভি দেখি, হ্যাঁ না, একজন হিরো দেখি, একজন হিরোইন দেখি, সাইড হিরো দেখি, সাইড হিরোইন দেখি, আদার্স মানুষজনকে দেখি একটা সিনেমার মধ্যে, কিন্তু যে পরিচালনা করছে ডিরেক্টর, তাকে আমরা দেখতে পাই না। সে সিনেমার পর্দায় অর্থাৎ ক্যামেরার সামনে আসেই না, ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকে সবকিছুকে পরিচালনা করে। ঠিক আছে, তাহলে এই গ্রন্থের লেখক কে? প্লেটো। প্লেটো, ঠিক আছে। আর এই গ্রন্থের লেখক প্লেটো। আর এই গ্রন্থের হিরো কে? কার দ্বারা নাটক রচিত হয়েছে, কাকে হিরো করা হয়েছে কাহিনীর? সক্রেটিসকে। সক্রেটিসকে। তাহলে এই গ্রন্থের হিরো কে, নায়ক কে? সক্রেটিস। ডিরেক্টর কে? প্লেটো, যিনি লিখেছেন, যিনি পরিচালিত করেছেন, হ্যাঁ না, এই ন্যায়কে স্থাপন করার জন্য। ঠিক আছে, আগেকার দিনে তুমি যদি দেখো, মানে যদি শুনে থাকো, আমিও শুনেছি, বাট যখন কোনো না কোনো বিষয়ে তর্ক বিতর্ক হতো, হ্যাঁ না, তর্ক বিতর্ক হতো, সেখানে বহু মানুষ শুনতো তর্ক বিতর্কের জন্য। এক এক টপিকের পর দীর্ঘক্ষণ আলোচনা চলতো এবং যুক্তিপূর্ণ ভাবে আলোচনা চলতো। আর আমাদের এখন যদি সময় দেখো, কার সঙ্গে 2 মিনিট তর্ক করলে বলবে যে বেশি জানে, বেশি বোঝে, হ্যাঁ না, উল্টাপাল্টা কমেন্ট চলে আসবে। কিন্তু তখনকার দিনে যুক্তিপূর্ণ তর্ক চলতো, লজিক্যালি, হ্যাঁ না। তো এই ন্যায়কে স্থাপন করার জন্য প্লেটো রিপাবলিক গ্রন্থতে উপস্থাপন করে, হ্যাঁ না। এবং একটা গোল টেবিল আয়োজন হয়েছে, এই বইতে দেখানো গোল টেবিল আয়োজন হয়েছে। সেখানে কি আছে? সক্রেটিস আছে। ঠিক আছে, সক্রেটিস ধর একটা টেবিল, হ্যাঁ না, একটা বড় টেবিল,
है ना, সক্রেটিস। এক মিনিট, এটা হচ্ছে কি যে আমি বুঝাচ্ছি না, এক মিনিট है ना। ধরো এক বড় টেবিল, এখানে আছে কি সক্রেটিস আছে, সক্রেটিস। এখানে কি আছে সক্রেটিস, সক্রেটিস আছে। এখানে প্রচুর জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে, है ना, জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে। ঠিক আছে, আলোচনা চলছে, বিতর্ক সভা চলছে, है ना। কি যে টপিক কি, হোয়াট ইজ জাস্টিস, হোয়াট ইজ জাস্টিস, জাস্টিস। ওকে, এখানে কে আছে সক্রেটিস আছে, है ना। এই নাটকটাকে পরিচালনা করছে প্লেটো করছে, है ना। এখানে কে আছে, ধরো এখানে সিফেলাস আছে, সিফেলাস, সিফেলাস আছে, সিফেলাস আছে। সিফেলাসের পুত্র পলিমার্কস আছে, পলিমার্স আছে, সিফেলাসের পুত্র পলিমার্স আছে। ঠিক আছে, সিফেলাস আছে, পলিমার্স আছে, है ना। থেসিমিকাস আছে, বিখ্যাত ব্যক্তি একজন। থেসিমিকাস আছে, ওকে, থেসিমিকাস আছে। গুলকো আছে, গুলকো, ওকে, ওকে। এর বন্ধু আছে অ্যাডিমেন্ট, है ना। বহু সারা জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে। ঠিক আছে, এক আলোচনা চলছে, সেখানে হচ্ছে কি আলোচনার মূল টপিক কি, জাস্টিস, হোয়াট ইজ জাস্টিস, ন্যায় কি। তো হচ্ছে কি ফার্স্ট কোশ্চেন করা হয়েছে কাকে, সিফেলাসকে, বিরাট বড় দার্শনিক সিফেলাসকে প্রশ্ন করা হয়েছে যে ন্যায় কি। ঠিক আছে, সিফেলাস এনাকে জবাব দিচ্ছে, সক্রেটিসকে জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে না, দুটো কথার মধ্যে জবাব দিচ্ছে, দুটো কথার মধ্যে জবাব দিচ্ছে। ফার্স্ট কথা হচ্ছে কি, সিফেলাসের প্রথম যুক্তি হচ্ছে কি, উনি বলছে যে হচ্ছে কি যার যেটা প্রাপ্য তাকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে নেই, যার যেটা প্রাপ্য তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে নেই। এক নম্বর কি বলছে, যার যেটা প্রাপ্য সেটা ফিরিয়ে দেওয়াই হচ্ছে নেই। ঠিক আছে, দু নম্বর কি বলছে, দু নম্বর মধ্যে আছে কথায় এবং কাজে সত্য হওয়া, কথায় এবং কাজে সত্য হওয়া, এক কথায় সত্যবাদী হওয়া। একটা তাহলে ফিরিয়ে দেওয়ার কথা বলছে, যার যেটা প্রাপ্য, এবং আরেকটা কি বলছে যে সত্যবাদী হওয়ার কথা বলছে। কাকে বলছে না, সক্রেটিসকে বলছে। কাকে বলছে, সক্রেটিসকে বলছে এই নেই, মানে হচ্ছে আমি সত্য কথা বলবো তাহলেই হচ্ছে নেই, কিংবা আমি হচ্ছে কি যার যেটা আমার প্রাপ্য, যে যেটা পাবে আমি তাকে ফিরিয়ে দিয়ে সেটাই হচ্ছে নেই। সক্রেটিস শুনে হাসছে, শুনে হেসে জবাব দিচ্ছে, তাই সক্রেটিস এই যে মতবাদ বললো যার যেটা জিনিস তাকে ফিরিয়ে দেওয়াই নেই, কিংবা হচ্ছে কি সত্য কথা বলাই নেই, তো এইটা মতবাদ বলার সাথে সাথে দুটো কি রিজেক্ট করে দিল। কিসের শর্তে রিজেক্ট করলো, ফার্স্ট যুক্তি দেখাচ্ছে, বলছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি। আচ্ছা, বলছে হচ্ছে কি মানে যার যেটা প্রাপ্য ফিরিয়ে দেওয়াই নেই, বলছে ঠিক আছে আমি কোনো ব্যক্তির কাছ থেকে, আমি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো হচ্ছে কি তরোয়াল ধার করলাম বা ছুরি ধার করলাম আমার কাজের জন্য। ঠিক আছে, কিছুদিন বাদে আমি জানতে পারলাম যে ব্যক্তির কাছ থেকে আমি ধার করেছিলাম সে ব্যক্তি পাগল হয়ে গেছে, তাহলে কি আমার উচিত হবে সেই তরোয়াল বা ছুরি তাকে ফিরিয়ে দিয়ে? তখন সিফেলাস বলছে না, ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তাহলে আপনি যে বললেন যার যেটা প্রাপ্য ফিরিয়ে দেওয়াই নেই, সেটা কি হতে পারে? প্রথম যে যুক্তি সেটা হচ্ছে কি সিফেলাসের খণ্ডন করে দিল কে, সক্রেটিস। কে করছে, প্লেটো, সক্রেটিসের মুখ দিয়ে। দ্বিতীয় হচ্ছে কি কথা এবং কাজে সত্য, এক কথায় সত্যবাদী হওয়া। বলছে ঠিক আছে সত্য কথা বলা ভালো, কোনো অপরাধ নয়। বলছে ধরুন এক্সাম্পল এমন হতে পারে, কোনো দেশের সেনাবাহিনীর প্রধানকে ধরে নিল এবং হচ্ছে দেশের সুরক্ষার ব্যবস্থা সবকিছু জানে, তাই হোক টেররিস্ট হোক, মাওবাদী হোক, অ্যাটাক করে নিয়েছে, ধরে নিয়েছে। ঠিক আছে, এবং সেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না, এবং তাকে যদি জোর করে এবং তাকে যদি সত্য বলতে বলে, তার কি উচিত হবে সত্য কথা বলা? তার যদি সে সত্য কথা বলে তাহলে তো তার সত্য কথার জন্য বাকি সমাজ, বাকি দেশ, পুরা দেশ বিপদের মুখে পড়ে যাবে। আর ন্যায় কখনোই হচ্ছে কি মানুষকে বিপদে ফেলতে পারে না, ঠিক আছে, কষ্ট দিতে পারে না। কিংবা ধরো আরেক এক্সাম্পল, ধরো তোমার কাছে হঠাৎ করে তোমার বাড়িতে কেউ এসে ঢুকে গেল, কোনো মানুষ, অচেনা অজানা মানুষ ছুটে এসে আত্মরক্ষার জন্য
হঠাৎ করে তোমার পেছনে পেছনে কিছু মানুষ এলো, তারা বললো যে কেউ এসেছে, কিন্তু তারা তাকে এমন পরিবেশ, তুমি বুঝতে পারছো যে তাকে পেলেই তাকে হত্যা করে ফেলবে, সেক্ষেত্রে তোমার কি মনে হবে? সত্য বলা ঠিক হবে? তুমি সত্য বলে তাকে তো হত্যা করে ফেলবে, তাহলে তোমার এক মুখের সত্যতে যদি কারো জীবন চলে যায়, সেটা কি ন্যায় হতে পারে? সে প্লাস এও হচ্ছে কি বলছে ঠিক আছে, মেনে নিচ্ছে না। তাহলে সিফিলাসের যে যুক্তি, সেই যুক্তিকে হচ্ছে কে করলো, খণ্ডন কে করলো? সক্রেটিস সিফিলাসের যুক্তিকে বাদ দিয়ে দিল। ওকে, এরপর হচ্ছে এর পুত্র, সিফিলাসের পুত্র হচ্ছে পলিমার্কস। ও আসছে, ও বলছে এর তত্ত্বকে হচ্ছে কি ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করছে, ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করছে। এই কি বলছে, ইন্টারেস্টিং জিনিস বলছে। হ্যাঁ না, পলিমার্কস কি বলতে চাইছে না, পলিমার্কসের যুক্তি হচ্ছে কি শত্রুর কি করতে হবে, ক্ষতি করতে হবে, বন্ধুর ভালো করতে হবে, এটাই নেই। সক্রেটিসকে এই জবাব দিয়েছে। সক্রেটিস সক্রেটিস হাসছে, ঠিক আছে, সক্রেটিস হাসছে, এত সুন্দর জবাব দিতে, সেটাই তো না বন্ধুর উপকার করা। সক্রেটিস হাসছে, হেসে বলছে ঠিক আছে, এটা খুব ভালো যুক্তি যে বন্ধুর উপকার করব এবং হচ্ছে শত্রুর ক্ষতি করব, এটাই নিয়ে হওয়া উচিত। কিন্তু সক্রেটিসকে প্রশ্ন করছে, বলছে কি বন্ধু নির্বাচন করার সময়, বন্ধু চয়েস করার সময় ভুল হতে পারে মানুষের? তখন পলিমার্কসের জবাব দিচ্ছে হ্যাঁ, বন্ধু নির্বাচন করার সময়, বন্ধু চুজ করার সময় ভুল হতে পারে। তখন আবার হচ্ছে কি পলিমার্কস যুক্তি দিচ্ছে, যদি ভুল হয়ে থাকে, সক্রেটিস যুক্তি দিচ্ছে যদি ভুল হয়ে থাকে, তাহলে হচ্ছে কি যাকে আমি ভালো বন্ধু ভাবছি সে তো খারাপ হতে পারে, আবার যাকে খারাপ ভেবে যার ক্ষতি করছি সে তো ভালো চাইতে পারে। পলিমার্কস স্বীকার করে নিচ্ছে যে তার তত্ত্বের মধ্যে ভুল আছে। আমরা বলি না, ইয়ার্কি ছেলে, মজার ছেলে বলি না যে আমি তোকে বন্ধু ভেবে সব কথা বললাম, হ্যাঁ না, বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করলি, কত কথা বলে দিই না, গালাগালি দিয়ে থাকি, হ্যাঁ না। তো হচ্ছে কি সেই বিষয়টা, বন্ধু নির্বাচন করার সময় কি হচ্ছে ভুল হতে পারে, তাহলে বন্ধুর উপকার আর শত্রুর ক্ষতি করা, এই বিষয়টা বুঝতে হবে যে বন্ধু চয়েস ঠিকঠাক করা হচ্ছে কিনা। ওকে, শত্রুর ক্ষতি করা কোনো এসে যায় না, কিন্তু হচ্ছে কি যাকে আমি সত্য ভেবে নিলাম, দেখা গেলো সেই আমার শুভ চিন্তক ছিল, আর যাকে আমি বন্ধু ভেবে বিশ্বাস করে উপকার করে যাচ্ছি, দেখা গেল সেই হচ্ছে কি বিষাক্ত কেউটে ছিল, হ্যাঁ না, এটাই তো। তো হচ্ছে কি পলিমার্কসের বক্তব্য হচ্ছে কি রিজেক্ট করে দিল। ওকে, এরপর আসছে থেসিমিকাস। থেসিমিকাস আসছে, ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিস না, কত বড় বড় দার্শনিক, কত বড় বড় যুক্তি নিয়ে হাজির হচ্ছেন। এই বলছে জাস্টিস, বলছে জোর যার মুলুক তার, জোর যার মুলুক তার, হ্যাঁ না, মাইট ইজ রাইট। ওকে, জোর যার মুলুক তার, গায়ের জোরই হচ্ছে কি ন্যায়, যে শক্তিশালী তার কথাবার্তাই হচ্ছে নেই, যা শক্তিশালী, যে ব্যক্তি শক্তিশালী তার আচরণই নেই, তার আইনই নেই, তার শাসনই নেই। যে ব্যক্তি শক্তিশালী, দুর্বলদের আইন বলে কিছু হয় না, দুর্বলদের ন্যায় বলে কিছু হয় না, শক্তিশালীরই ব্যক্তিদেরই আইন, শক্তিশালী ব্যক্তিদের হচ্ছে সিদ্ধান্তই হচ্ছে আইন, শক্তিশালীদের সিদ্ধান্তই হচ্ছে কি জাস্টিস। এবং হচ্ছে কি শুধু এটুকুন বলেনি যে জোর যার মুলুক তার ন্যায়, এটুকুন বলছে না, বলছে যে এই ন্যায়ের ধারণা, এই ন্যায়ের ধারণা কখনোই কি হতে পারে না, কখনোই ইউনিভার্সাল হতে পারে না। ইউনিভার্সালের অর্থ কি না, হচ্ছে কি সেটা ইউনিভার্সাল হচ্ছে কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, শুধুমাত্র হচ্ছে কি ইন্ডিয়ার 28টা রাজ্যের মধ্যে নয়, কিংবা শুধুমাত্র ভারতবর্ষে নয়, বিশ্বের প্রত্যেক জায়গাকে বলা হচ্ছে ইউনিভার্সাল। তো হচ্ছে থেসিমিকাস কি বলছে যে ন্যায়কে ইউনিভার্সাল করা যাবে না, যেখানে যেখানে শাসন, শক্তিশালী শাসক থাকবে সেইখানে সেই অনুযায়ী, সেই মানদণ্ড অনুযায়ী ন্যায় স্থাপন হবে। যদি এক্সাম্পল ধরা যায়, নর্থ কোরিয়া সেখানে কি আছে, কিম জং উন আছে না, কিম জং উন, তো ও যা বলবে তাই চলবে শাসন। ওকে, আফগানিস্তানে তালিবান সরকার আছে, সেখানে হচ্ছে কি তালিবান যা বলবে সেই অনুযায়ী চলবে। চীনে কি আছে, কমিউনিস্ট পার্টি আছে, ও যা বলবে তাই চলবে। ভারতের ডেমোক্রেসি আছে, বা যে সমস্ত দেশে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি সম্বন্ধে যে মানুষ, এই ডেমোক্রেসির ভিত্তি মানুষ যা বলবে সেটাই নেই হতে বাধ্য হবে। ওকে, তো এই যে বিষয়টা, তাই ইউনিভার্সাল নয়, যে যেখানে শক্তিশালী থাকবে সেই অনুযায়ী ন্যায় ডিফাইন্ড হবে, ন্যায়ের ধারণা প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, একটা বড় চ্যালেঞ্জ চলে এলো। প্লেটো, সক্রেটিস বলছে
এই যে মতটা যে ইউনিভার্সাল নয় এটা মানতে পারেনি, যে ন্যায় ন্যায় তাকেই বলা যেতে পারে যার ন্যায় কি হতে পারে, ইউনিভার্সাল হবে। যে ন্যায় ইউনিভার্সাল হবে না সে ন্যায়ই হতে পারে না। ঠিক আছে, এটা বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, যার মুলুক তার ন্যায় বলে দিয়েছে। ওকে, খুব বাস্তববাদী উপস্থাপন করেছে না। ওকে, এই এই যুক্তিকে থেসিমিকাসের এই যুক্তিকে সক্রেটিস খণ্ডন করছে, মানে প্লেটো খণ্ডন করছে সক্রেটিসের মুখ দিয়ে। ঠিক আছে, একে হচ্ছে সক্রেটিস একে কিছু কোশ্চেন করছে কিছু, বলছে ঠিক আছে আমি মানছি, কিন্তু আমার দুই একটা প্রশ্নের উত্তর দিন। ওকে, ফার্স্ট কোশ্চেন করেছে বলছে শাসক যে আইন তৈরি করে যে কোনো দেশে, ঠিক আছে, তার আইন কি মান্য করা উচিত, মেনে চলা উচিত? যে শাসক যে কোনো দেশে যে আইন তৈরি করছে তার আইন কি মেনে চলা উচিত? থেসিমিকাসকে পাল্টা প্রশ্ন করেছে সক্রেটিস। থেসিমিকাস জবাব দিচ্ছে ইয়েস, হ্যাঁ মেনে চলা উচিত। সেকেন্ড কোশ্চেন করেছে, বলছে কি রাজা বা শাসক যে শক্তিশালী সে কি ভুল করতে পারে? থেসিমিকাসকে সেকেন্ড প্রশ্ন করেছে, বলছে হ্যাঁ ইয়েস পারে। তৃতীয় কোশ্চেন করেছে বলছে শাসন কার্য, এই যে পরিচালনা করা, একটা দেশকে পরিচালনা করা, এটা একটা শিল্প, একটা কলা। থেসিমিকাসকে জবাব প্রশ্ন করেছে 3 নম্বর কোশ্চেন। থেসিমিকাস জবাব দিচ্ছে ইয়েস, শাসন কার্য এক কলা। ওকে, এবার হচ্ছে কি এই যুক্তিকে সক্রেটিস খণ্ডন করছে এই যুক্তির মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে কি বললো, যে শাসক যে শক্তিশালী সে যে আইন তৈরি করবে তা মেনে চলা উচিত, যেটা স্বীকার করে নিয়েছে। এরপর বলছে ঠিক আছে, কোন শাসক যদি অতিরিক্ত যদি ট্যাক্স বাড়ায়, যে আইন তৈরি করে সে ট্যাক্সকে মেনে চলা উচিত, হিসাব মতো চলা উচিত, ইয়েস। কিন্তু অতিরিক্ত ট্যাক্সের চাপে যখন হচ্ছে মানুষ গরিব থেকে গরিব হয়ে যাবে, দারিদ্র হয়ে যাবে, রাস্তায় বসবে এসে, তখন সেই মানুষ কি করবে, সেই শাসক যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে আন্দোলন করবে। আর যে সমাজে আন্দোলন চলবে সেখানে জানবে যে ন্যায় স্থাপনা হয়নি। ওকে, তার প্রথম যুক্তি অনুযায়ী একটা যুক্তি, ন্যায়কে যে যুক্তি দিয়েছিল জুজ্জার মুলুকতার, অল্প খণ্ড করতে পারলো, মানে অল্প বাদ দিতে পারলো। দ্বিতীয় যুক্তি বলছিল কি রাজা বা শাসক ভুল করতে পারে, ও বলেছিল ইয়েস। বলছে তাহলে শাসক বা রাজা যদি কখনো ভুল করে ফেলে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যদি কোনো ভুল করে ফেলে, তার মাসুল কিন্তু হচ্ছে কি তাকে দিতে হবে। সেক্ষেত্রে জনগণ হচ্ছে সেই শাসককে সেই শাসন থেকেই ছুড়ে ফেলতে পারে, সেই শাসন ব্যবস্থা থেকেই ছুড়ে ফেলতে পারে। ওকে, এই একটা ব্যবস্থা হচ্ছে কি রিজেক্ট করলো। ওকে, আর স্ট্রং হলো সক্রেটিস, হ্যাঁ না, যে একটা মোটিভেশন পাচ্ছে না, যে হচ্ছে আমি যুক্তিটা খণ্ডন করছি, হ্যাঁ না, খেলা তো দেখে না যে আমি যত ডিফেন্স করবো একটা মানে উৎসাহ বেড়ে যায়, হ্যাঁ না, আস্তে আস্তে ডিফেন্স করছে সক্রেটিস, হ্যাঁ না, আর ও হাতে থাকছে, হ্যাঁ না, কেমন একটা তর্ক বিতর্ক সভা চলছে। 3 নম্বর ছিল কি ছিল, যে শাসনের কলা, এই যে শাসন কার্য পরিচালনা করা একটা হচ্ছে কলা। এবার বলছে আচ্ছা, একজন টিচার, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন সায়েন্টিস্ট, 4 জন ব্যক্তি, হ্যাঁ না, 4 জন ব্যক্তি। আচ্ছা, ডক্টর যদি কোনো মেডিসিন আবিষ্কার করে, ঠিক আছে, কোনো মেডিসিন আবিষ্কার করে, সেই মেডিসিন কি কেবল নিজের জন্য, ডক্টর যখন মেডিসিন আবিষ্কার করে? থেসিমিকাস বলছে না, নিজের জন্য হতে পারে না, সে হচ্ছে সমাজের জন্য করে। কারণ মেডিসিন সে একা ভোগ করবে না, মেডিসিন তার আবিষ্কার করার উদ্দেশ্যে মানুষের উপকারে আসবে, রোগ থেকে মুক্তি হবে। ওকে, সমাজের যে রোগ মুক্ত সে কিন্তু মুক্ত করবে, নিজের জন্য নয়। একজন ইঞ্জিনিয়ার যে যে স্ট্রাকচার সাজায়, যে নতুন নতুন যে ডিজাইন সাজায়, সে কি নিজের জন্য করে? না, এর উত্তর না, সে নিজের জন্য করে না। কি করে? সমাজের জন্য করে, সভ্যতার জন্য করে। একজন টিচার যে পড়ানোর কৌশল জানে, আমরা একটু দেখি না যে অল্প টাইমের মধ্যে হচ্ছে শর্টকাট প্রসেস, 5 নাম্বারের অঙ্ক, যেগুলো 5 নাম্বারের অঙ্ক সেগুলো হচ্ছে আধ ঘন্টা লেগে যেত, যখন মাধ্যমিক দিতাম, হ্যাঁ না, 9-10 পড়তাম, তখন হচ্ছে 5 মিনিটের অঙ্ক, 5 নাম্বারের অঙ্ক, সেটা হচ্ছে কি 15 মিনিট 20 মিনিট চলে যেত। এখন দেখবে সেই অঙ্কই, হ্যাঁ না,
যে 30 সেকেন্ড 40 সেকেন্ডে করে দিচ্ছে, হ্যাঁ না, কত শর্টকাট টেক্সট। এটাও তো একটা কলা, পড়ানোর একটা কলা। তো একজন টিচার যে স্কিল আবিষ্কার করেছে, যে টেকনিক আবিষ্কার করেছে, জানে স্টুডেন্টদের পড়াতে হবে, সে নিজের জন্য করছে। সে নিজের জন্য সামান্য করলেও হচ্ছে কি তার উদ্দেশ্য কি, স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটি দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া, হচ্ছে তার জন্য নয়। একজন সায়েন্টিস্ট সে যা কিছু আবিষ্কার করছে সে নিজের জন্য করছে না, কিসের জন্য করছে, সমাজ সভ্যতা মানুষজনের জন্য করছে। তাহলে এগুলাও তো এক ধরনের শাসন এবং কলা, এগুলাও তো এক ধরনের কলা। এই যে এই কলাগুলো হচ্ছে কেউই তার নিজের জন্য করছে না। তাহলে একজন রুলার, একজন শাসক, একজন রুলার সে কি করে সে শাসন কার্য নিজের জন্য পরিচালনা করবে? তাহলে সে শাসন কার্য পরিচালনা কার জন্য করবে? জনগণের জন্য করবে, জনগণের জন্য করবে, জনগণের মঙ্গলের জন্য করবে। অতএব যে থেসমিকাস যে বললো জোর যার মুলুক তার, যে জোর করছে সেই যে নিজের জন্য সবকিছু করছে, এই যুক্তি হচ্ছে কি রিজেক্টেড, বাদ দিয়ে দিল। অতএব থেসমিকাস যে তত্ত্ব উপস্থাপন করলো জোর যার মুলুক তার, হ্যাঁ, সেই বক্তব্য কি করলো, খণ্ডন করে দিল। ঠিক আছে, সেই বক্তব্য কি করলো, বাদ দিয়ে দিল। এবং হচ্ছে কি থেসমিকাস স্বীকার করে নিল যে হচ্ছে কি আমি যুক্তি তর্ক বিতর্কে হচ্ছে কি হেরে গেছি। ঠিক আছে, যুক্তি তর্ক বিতর্কে কি হলো, থেসমিকাসকে সক্রেটিস হারিয়ে দিল, সক্রেটিসের অনেক বড় জিত হয়ে গেল। ঠিক আছে, কিন্তু থেসমিকাস এক যে আলোচনা চলছিল একটা টেবিলের মধ্যে, সেই আলোচনা ছেড়ে চলে যাচ্ছে লজ্জাতে, হচ্ছে কি লজ্জায় রাগে হচ্ছে কি মানুষ হেরে গেলে যা হয়, লজ্জায় রাগে হচ্ছে কি সেই আলোচনার সবাই হচ্ছে কি ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু ছেড়ে যেতে যেতে দুটো কোশ্চেন সক্রেটিসের মুখের উপর দিয়ে ছুড়ে দিয়ে চলে যায়, দুটো কোশ্চেন, ফের দুটো কোশ্চেন ছুড়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, আর এই দুটো কোশ্চেনই সক্রেটিসকে হারিয়ে দেয়। জিতে গিয়েও সক্রেটিস হচ্ছে কি হেরে যায়। আমরা দেখি না কেউ কোনো কোনো মানুষ হচ্ছে কি পেয়েও হারায়, হ্যাঁ না, আবার কেউ না পেয়েও জিতে যায়, হ্যাঁ না, কেউ পেয়েও মানে সন্তুষ্টি পায় না, আর কেউ না পেয়েও খুশি থেকে যায়। তো হচ্ছে সেম, যে সক্রেটিস জিতে যেয়ে যেন হচ্ছে কি হারিয়ে দিল, কি থেসমিকাস যেন তাকে হারিয়ে দিয়ে চলে গেল চিরকালের জন্য। ঠিক আছে, দুটো প্রশ্ন কি করে গেল, বলছে হচ্ছে কি যে অন্যায়, অন্যায় সবসময় হচ্ছে কি ন্যায়ের উপরে স্থাপন থাকে, অন্যায়, অন্যায় ন্যায়ের উপরে সবসময় বিরাজমান করে। এক, দুই বলে দিয়ে চলে গেল ইনজাস্টিস সুপিরিয়র টু জাস্টিস। ওকে, 2 নম্বর বললো যারা অন্যায় করে, মানুষ যে সমস্ত অন্যায় করে তারাই সুখী থাকে যারা ন্যায়ের পথে চলে। ওকে, তাহলে কি প্রথম কি বললো, ইনজাস্টিস ইজ সুপিরিয়র টু জাস্টিস, আর দ্বিতীয়বারে কি বললো যে যে সমস্ত মানুষ অন্যায় করে, অন্যায়ের পথে হাঁটে, তারাই আমরা দেখতে পাই যে তারাই সুখে থাকে, সমাজে হাসি খুশি থাকে, কিন্তু যারা ন্যায়ের পথে চলে তারাই কষ্টে থাকে। বাস্তবে তাই, আমরা সেটাই দেখতে পাই। যারাই হচ্ছে অপরাধ করে, অন্যায় করে, হ্যাঁ না, অপরাধের পথে হাঁটে, অন্যায়ের পথে, তাদেরকে আমরা সুখে থাকতে দেখি, যারা ন্যায়ের পথে হাঁটে তাদেরকে আমরা দুঃখের পথে দেখি। এতক্ষণ কি কোশ্চেন চলছিল যে জাস্টিস কি, জাস্টিস কি, ঠিক আছে, কিন্তু সক্রেটিসের কাছে আরেকটা নতুন চ্যালেঞ্জ চলে এলো, নতুন চ্যালেঞ্জ চলে এলো, সত্যিই কি যে ইনজাস্টিস জাস্টিসের উপরে, সত্যিই কি যারা হচ্ছে কি অন্যায়ের পথে চলছে তারা সত্যি সুখে থাকে? ঠিক আছে, এই জাস্টিসের জায়গায় একটা নতুন দিগন্ত চলে এলো, একটা নতুন চ্যালেঞ্জ চলে এলো, হ্যাঁ না। তারপর হচ্ছে কি আলোচনা চলে, থেসমিকাস চলে গেল এবং হচ্ছে কি সক্রেটিসকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চলে গেল। ওকে, সক্রেটিস কিছুক্ষণের জন্য হচ্ছে কি ঝিমিয়ে গেল, হ্যাঁ না, সে যে হাসি খুশি ছিল সেটা আর থাকলো না। ওকে, এরপর হচ্ছে কি গুলকন, গুলকম, গুলকম, হ্যাঁ না, গুলকম, ওকে গুলকম এ ছিল এবং তার বন্ধু ছিল, আরো অনেকে ছিল, হ্যাঁ না। এরপরে এদের এন্ট্রি হচ্ছে, ঠিক আছে, এরা বলছে ঠিক আছে থেসমিকাস চলে গেল, থেসমিকাস যে প্রশ্ন ছুড়ে দিয়ে চলে গেল সেটা কি ভুল ছিল? কাকে জিজ্ঞেস করছে? সক্রেটিসকে বলছে। আপনি আগে এটা ব্যাখ্যা করুন যে থেসমিকাস যে তত্ত্ব বলে চলে গেল, যে কথা বলে দিয়ে চলে গেল বিখ্যাত, সে কথা কি কোথাও ভুল আছে? এবং শুধু ওইটুকুন বলে না, এই আবার নিজস্ব একটা তত্ত্ব দিয়ে দিচ্ছে, ওর সঙ্গে যোগ করে দিচ্ছে। কি বলছে না, হচ্ছে কি মানুষ আইন মান্য করে
কেবল ভয়ের জন্য। ভয়ের জন্যই হচ্ছে কি আইনকে মান্য করে। যদি মানুষের মধ্যে ভয় না থাকতো, না, যদি ভয় না থাকতো, শাস্তি দেওয়ার জন্য যদি ভয় না থাকতো, শাস্তি পাওয়ার ভয় যদি না থাকতো, মানুষ কখনোই হচ্ছে কি আইনকে মান্য করতো না। একজন বাস্তববাদীর বক্তা, হ্যাঁ না, উদাহরণ তাই। তুমি হেলমেট কি জন্য পরো? স্বাভাবিক না, পুলিশের ধরবে, ফাইন করবে, কিংবা সুরক্ষার জন্য। কিন্তু বাট কজন মানুষ হচ্ছে কি নিজের স্বার্থে তোলে, নিজের সুরক্ষার জন্য পড়ে। অনেকে তো হচ্ছে যদি পুলিশ না ধরতো অটোমেটিক বেরিয়ে পড়তো না, হ্যাঁ না। তাই বলছে, একে প্রশ্ন করছে, ফের সক্রেটিসকে জানতে চাইছে, যদি হচ্ছে কি ভিজিবল মানে এমন একটা রিং এর কথা বলেছিল যেটা হচ্ছে কি ধরো পড়ার পর, হ্যাঁ না, পড়লে ধরো এমন কোনো তোমার কাছে শক্তি রইলো, মানে কাল্পনিক শক্তি, হ্যাঁ না, যেটা হচ্ছে কি তুমি একটা রিং ধরো, তুমি পড়ার পর তোমার কেউ দেখতে পাবে না, ঠিক আছে, অদৃশ্য হয়ে যাবে। যদি মানে গুলকো সক্রেটিসকে বলতে চাইছে, যদি তোমার অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকতো, তাহলে কি তুমি কি আইন মানতে? আপনি কি আইন মানতেন? আপনি কি আইন মানতেন? যদি হচ্ছে কি যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকতো, যদি প্রত্যেকের যদি অদৃশ্য হওয়ার ক্ষমতা থাকতো, তাহলে কজন আইনকে মানত? এটা হচ্ছে কি আরেকটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল। কাকে ছুড়ে দিল? সক্রেটিসকে। ঠিক আছে, তাহলে সক্রেটিসের মাথায় অনেকগুলো চিন্তা চলে এলো, কিন্তু হচ্ছে কি সক্রেটিসকে তো জবাব দিতে হবে। ও যতজন বললো ততজনকার মতকে কি করেছে, জাস্টিসের যে যুক্তি রেখেছিল সবগুলোকে কি করেছে, খণ্ডন করেছে। কিন্তু খণ্ডন করলে তো হবে না, তাকে তো বলতে হবে যে জাস্টিস কি। এরপর হচ্ছে কি জাস্টিসের তার তিনি ধারণা দিতে শুরু করছে, এবং হচ্ছে জাস্টিসের ধারণা যে হচ্ছে কি তিনি কোথায় স্থানান্তরিত হচ্ছে, আইডিয়াল স্টেটে চলে আসছে। আইডিয়াল স্টেট, এই আইডিয়াল স্টেটের মধ্যে হচ্ছে কি তার জাস্টিসের যে ভাবনা, যে ধারণা, সেটা হচ্ছে কি আমরা সেখানে দেখতে পাবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি যে সক্রেটিস মানে প্লেটো মানে তার রিপাবলিক গ্রন্থে কি নিচ্ছে, সিটি স্টেট, সিটি সিটি স্টেট মানে নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র। তখন ছোট ছোট নগর ছিল না, তো দ্বীপ দ্বীপ নগর রাষ্ট্র ছিল, তাই না। তো সিটি স্টেট, এবং সেটা কেমন নিচ্ছে, সিম্পল 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 সিটি স্টেট। সিম্পল মানে অর্থ কি, মানে কোনো জটিলতা নেই, জটিলতা নেই। সেখানে মানুষ হচ্ছে কি ধরো একই পেশায় যুক্ত, হ্যাঁ না। যখন আজকের বর্তমান সমাজে কি দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত, হ্যাঁ না। তখন সেই সময় হচ্ছে কি মানে একই সরলীকরণ, যে হয়তো চাষবাস তো চাষবাসই, মানে যে পেশায় যুক্ত সেরকমই মানুষ তাদের জৈবিক চাহিদা যে মেটানোর জন্য যে যে খাদ্যের প্রয়োজন, যে বাসস্থানের প্রয়োজন, সেটুকুই। এবারে সিম্পল স্টেটের উদাহরণ নিচ্ছে, ওকে ন্যায় স্থাপনা করার জন্য। তখন কি বললাম, ওই যে গুলকো, হ্যাঁ না, গুলকো, কি নামটা, ওকে গুলকো, হ্যাঁ না, গুলকো এই ছিল, বলছে না সিম্পল নিলে হবে না। সক্রেটিসকে আবার চ্যালেঞ্জ ছুটছে, বলছে সিম্পল নিলে হবে না, সিম্পল তো ইজি ব্যাখ্যা করা যায়। কারণ এই যে যে মানুষগুলো একটা রাষ্ট্রের মধ্যে দেখতে পাচ্ছি, যে সরলীকরণ মানুষগুলো দেখতে পাচ্ছি, যে একটা পেশায় বা একটা জীবিকায় বা সাধারণ জীবনযাপন করছে, যাদের কোনো উচ্ছ্বাসা নেই, হ্যাঁ না, তাদের সেরকম সময় নিলে হবে না। এই মানুষগুলো হচ্ছে কি শুধুমাত্র তাদের জৈবিক চাহিদা মিটাবে বা হচ্ছে কি তাদের বেসিক নিড পূরণ করে তারা সীমিত থাকবে তা নয়। তাদের মধ্যে উচ্ছ্বাস আসবে, জানার মানে তাদের মধ্যে শিল্প, সমস্ত কিছু আস্তে আস্তে বিকাশ হবে। সেই মানুষগুলো হচ্ছে কি সিম্পল থেকে সরলীকরণ থেকে জটিলতার দিকে যাবে, তাদের নিত্য নতুন প্রয়োজন হয়ে পড়বে, একটা জটিল সময় নিতে হবে। কাকে বললো? সক্রেটিসকে বলছে। সক্রেটিস হাসলো, এবং হচ্ছে কি সেটা হচ্ছে কি একসেপ্ট করে নিল। তাহলে যে সক্রেটিস হচ্ছে কি সিম্পল স্টেটের কথা বলতে চাইছিল, দেখো একটা বইয়ের কাহিনী চলছে, যে লেখক হচ্ছে কি প্লেটো, হ্যাঁ না, সক্রেটিসের মুখ দিয়ে জবাব দিয়ে করাচ্ছে। ওকে, বারবার বলছি, এই সিম্পল স্টেটটা হয়ে গেল কি কমপ্লেক্স স্টেট, কমপ্লেক্স জটিল, জটিল, ঠিক আছে, জটিল। তাহলে হচ্ছে কি প্রথম কি দেখানো হচ্ছে, যে একটা সিম্পল স্টেট দেখানো হচ্ছে, যেখানে মানুষের হচ্ছে কি বেসিক চাহিদা, মানে হচ্ছে কি উৎপাদক শ্রেণীকে দেখানো হচ্ছে, যাদের প্রাথমিক যে চাহিদা সে পূরণ করবে, বাস, অতিরিক্ত কোনো চাহিদা নেই, জাস্ট আনবে, যা রোজগার করবে, খাবে দাবে, ঘুমাবে, ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি উৎপাদক শ্রেণী, এটাকে বলা হচ্ছে উৎপাদক শ্রেণী, যারা শুধু উৎপাদন করবে, ঠিক আছে। প্লেটো এখানে যুক্তি দেখাচ্ছে, মানে সক্রেটিসের মুখ দিয়ে প্লেটো এখানে যুক্তি দেখাচ্ছে, যে এই মানুষগুলো দীর্ঘদিন থাকতে কি হবে, তাদের মধ্যে বিকাশ ঘটবে, ঠিক আছে, উচ্ছ্বাসা জাগবে, তাদের মধ্যে শিল্প কলা আস্তে আস্তে কি করবে, বিকাশ হবে, ডেভেলপ হয়ে পড়বে, ঠিক আছে। তাদের যে সমাজ, যে সরলীকরণ সমাজ ছিল, আস্তে 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 জটিলতর হতে থাকবে, এবং হচ্ছে কি এই জটিলতার হওয়ার সাথে সাথে জনসংখ্যা বাড়বে, এই জনসংখ্যা বাড়ার সাথে তাদের যে প্রয়োজনীয়তা বেড়ে যাবে, বেসিক যে প্রয়োজনীয়তা ছিল সেই প্রয়োজনীয়তা বেশি বেড়ে যাবে।
আর এই মানুষগুলোর বেসিক যে বৈশিষ্ট্য ছিল কি, যে হচ্ছে কি দেখো আমার কিছু প্রয়োজন আছে, আমার কিছু চাহিদা আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তি তার হচ্ছে প্রয়োজন বা তার চাহিদা একাই ফুলফিল করতে পারে না, একে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে। আস্তে 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 এই সরলীকরণ সময় আস্তে আস্তে কি হবে, জটিলের দিকে যাচ্ছে। এবং তাদের এই নতুন যে এদের যে মানে এদের যে চাহিদা, এই চাহিদার জন্য হচ্ছে কি নতুন হচ্ছে কি ভূখণ্ডের প্রয়োজন হয়ে পড়বে। ওকে, নতুন জায়গার প্রয়োজন হয়ে পড়বে, ঠিক আছে, উৎপাদন বৃদ্ধির জন্য, তাদের যে চাহিদার জন্য। ওকে, তখন হচ্ছে কি ধরো আশেপাশে নগর রাষ্ট্র, সিটি স্টেট আছে, সিটি স্টেট ছোট ছোট নগর রাষ্ট্র, হ্যাঁ না, সিটি সিটি নগর রাষ্ট্র, হ্যাঁ না, এই রাষ্ট্রের কি প্রয়োজন হয়ে পড়বে, তাদের ভূখণ্ডের প্রয়োজন পড়বে। সে সবসময় কি করবে, এদিকে আক্রমণ করতে থাকতে হবে, প্রয়োজন পড়বে, তাতে এদের জন্য তো এদের চাহিদা মেটানোর জন্য ভূখণ্ডের দরকার, হ্যাঁ না। কিন্তু হচ্ছে কি তাহলে এদিক কি করতে হবে, আক্রমণ করতে হবে। ভাই এখানেও তো মানুষ আছে, এখানেও তো তাদেরও তো চাহিদা আছে, হ্যাঁ না, এখানেও মানুষ আছে, এখানেও চাহিদা আছে, তাদেরও তো সেম কন্ডিশন, হ্যাঁ না। এই যেমন এদিকে আক্রমণ করতে পারে, এই ভূখণ্ডের মানুষকে আক্রমণ করতে পারবে, এই যেমন এই ভূখণ্ডের মানুষকে আক্রমণ করতে, কেন এও তো আক্রমণ করতে পারে, এও তো পাল্টা আক্রমণ করতে পারে, তাদের জৈবিক চাহিদার জন্য, প্রয়োজনের জন্য তাদের ভূখণ্ডের প্রয়োজন হয়ে পড়তে পারে। তাদের যে দিন দিন যে উন্নতি আধুনিকতার ফলে হচ্ছে কি তাদের তো প্রয়োজন হয়ে পড়তেই পারে। তাহলে হচ্ছে কি কিসের আরেক ধরনের শ্রেণীর প্রয়োজন হয়ে পড়লো, যারা কি করবে, আক্রমণ করতে প্রয়োজন হতে পারে, এবং হচ্ছে কি কেউ যদি আক্রমণ করে তাকে প্রতিরোধ করার ক্ষমতা থাকতে হবে। আর এই শ্রেণীকে বলা হচ্ছে কি যোদ্ধা শ্রেণী। কি বলা হচ্ছে কি, যোদ্ধা শ্রেণী, যোদ্ধা শ্রেণী। তাহলে প্রথমটা কি শ্রেণী ছিল, হচ্ছে কি উৎপাদক শ্রেণী। প্রথমটা কি ছিল, উৎপাদক শ্রেণী। এটা কি বলা হচ্ছে কি উৎপাদক শ্রেণী, উৎপাদক শ্রেণী বা কারিগরি শ্রেণী, বা কারিগরি শ্রেণী। তাহলে প্রথমটা কি ছিল, প্রথমটা হচ্ছে কি, এটা হচ্ছে কি উৎপাদক শ্রেণী, এবং এটা হচ্ছে কি যোদ্ধা শ্রেণী। তাহলে উৎপাদক শ্রেণীর যে চাহিদা মিটে যাওয়ার পর যে উন্নত যখন সমাজ হবে, সেটা থেকে হচ্ছে কি আসবে যোদ্ধা শ্রেণী। ঠিক আছে, এই যোদ্ধা শ্রেণীর কাজ কি হবে না, আক্রমণ করা, আক্রমণ করে ভূখণ্ড দখল করা, এবং কেউ যদি আক্রমণ করে তা প্রতিরোধের ব্যবস্থা করা। ঠিক আছে, আক্রমণ করা এবং হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা করা। তাহলে হচ্ছে কি এই যোদ্ধা শ্রেণী, এর মধ্যে এই যোদ্ধা শ্রেণী শুধু কি এই কাজ করবে, কিন্তু এই যোদ্ধা শ্রেণী হচ্ছে কি কিভাবে পরিচালিত হবে, ঠিক আছে, কাকে আক্রমণ করবে কাকে না করবে। দেখা গেল কি এ এসছে শক্তিশালী, একে আক্রমণ করলো, তাহলে এ আক্রমণ করলে তো একে তো পাল্টা হারিয়ে যাবে। তাহলে এর মধ্যে কোনো সেরকম জ্ঞান নেই, যুক্তি নেই, কিন্তু এই একটাই জিনিসে আছে কি আক্রমণ করার ক্ষমতা আছে, তাই না। এই কি ভালো মন্দ এই বুঝে না, কিন্তু হচ্ছে আক্রমণ করার ক্ষমতা আছে। ঠিক আছে, তাহলে একে পরিচালনা করার জন্য সমাজে আরেক ধরনের শ্রেণী হলো, সেটা হচ্ছে কি শাসক শ্রেণী, শাসক শ্রেণী। ওকে, শাসক শ্রেণী, ওকে শাসক শ্রেণী। এই তিনটা শ্রেণী হচ্ছে কি সমাজের উদ্ভব হলো। এরা হচ্ছে কি এই তিনটা শ্রেণী কি করবে, সমাজকে পরিচালিত করবে। ঠিক আছে, তাহলে এই তিনটা শ্রেণী হচ্ছে কি কে পরিচালনা করবে, শাসক শ্রেণী পরিচালিত করবে। তাহলে আমরা তিনটা শ্রেণী কি পেলাম, একটা হচ্ছে কি উৎপাদক শ্রেণী, উৎপাদক শ্রেণী, একটা উৎপাদক শ্রেণী, একটা হচ্ছে মানে এটা হচ্ছে কি অর্ডিনারি, অর্ডিনারি সিটিজেন। ওকে, উৎপাদক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, আর্মি ক্লাস, আর্মি, আর্মি শ্রেণী। ওকে, আর্মি ক্লাস বলতে পারো। ওকে, আরেকটা হচ্ছে কি শাসক শ্রেণী, যেটা হচ্ছে কি রুলিং শ্রেণী। তাহলে তিনটা শ্রেণী, শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, আর হচ্ছে উৎপাদক শ্রেণী। ঠিক আছে, আস্তে আস্তে প্রথমে এ ছিল, এ থেকে উদ্ভব হলো, যোদ্ধা শ্রেণীর প্রয়োজন হয়ে পড়লো, যোদ্ধা শ্রেণী থেকে শাসক শ্রেণীর প্রয়োজন পড়লো। এই শাসক শ্রেণী হচ্ছে কি যোদ্ধা শ্রেণী এবং হচ্ছে উৎপাদক শ্রেণী, এই দুটো শ্রেণীকে কি করতে থাকলো, নিয়ন্ত্রণ করতে থাকলো। ঠিক আছে, যখন কোনো সমাজে কোনো রাষ্ট্রে এই তিনটা শ্রেণী যখন এই সমন্বয়ে থাকবে, অর্থাৎ শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী, এই মানে এই সমন্বয়ে থাকবে, ক্রমান্বয়ে থাকবে, তখন সেই সময়টা হচ্ছে কি আইডিয়াল স্টেট। এটা হচ্ছে কি আইডিয়াল স্টেট, আইডিয়াল স্টেট। ঠিক আছে, আইডিয়াল স্টেট, এটা হচ্ছে কি আইডিয়াল স্টেট। এবং শুধু তাই নয়, এই তিনটা শ্রেণীর হচ্ছে তিনটা বিশেষ গুণ আছে। এই তিনটা শ্রেণীর হচ্ছে কি তিনটা গুণ আছে। কি কি গুণ আছে, এই অর্ডিনারি সিটিজেনের যে বিশেষ গুণ হচ্ছে কি হাঙ্গার আছে, হাঙ্গার, ক্ষুধা, 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 বাসনা, কামনা, লোভ, লালসা, যে নেগেটিভ যে গুণ আছে, যে পশু আচরণ যে গুণ আছে, এই গুণটা হচ্ছে এই শ্রেণীর মধ্যে আছে। ওকে, ঠিক আছে, এই আর্মি, আর্মি ক্লাসের মধ্যে কি আছে, স্পিরিট, তেজ, স্পিরিট, স্পিরিট আছে, স্পিরিট মানে হচ্ছে তেজ, তেজ আছে, সাহস, বল, ফোর্স, তার মধ্যে আছে।
আর্মি ক্লাসের মধ্যে আছে। আর্মি ক্লাসের মধ্যে কি আছে? স্পিরিট আছে, স্টেজ আছে, হ্যাঁ না, বিশেষ গুণ। এবং রুলিং ক্লাসের মধ্যে কি আছে? রিজন আছে, রিজন। যুক্তি আছে, যুক্তি, 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 যুক্তি আছে। ওকে, তাহলে এর মধ্যে কি আছে? অর্ডিনারি যে সিটিজেন আছে, যে ক্লাস আছে, যে উৎপাদক শ্রেণী আছে, প্রডিউসার যারা আছে, তাদের মধ্যে কি আছে? হ্যাঙ্গার আছে, ক্ষুধা আছে। এদের মধ্যে কি আছে? স্টেজ আছে, সাহস আছে, এবং হচ্ছে রিজন আছে। তো হচ্ছে কি প্লেটো বলতে চাইছে, যদি এই যুক্তির আন্ডারে যদি স্পিরিট এবং হচ্ছে হাঙ্গার থাকে, তবে সেটা হচ্ছে কি আইডিয়াল স্টেট। তাহলে হচ্ছে কি এই হায়ারকি অনুযায়ী থাকতে হবে। আগে রুলিং ক্লাস থাকবে, তারপর হচ্ছে কি আর্মি ক্লাস অর্ডিনারি ক্লাস। তাহলে রুলিং ক্লাসের নিচে আর্মি ক্লাস এবং হচ্ছে কি যে অর্ডিনারি যে সিটিজেন ক্লাস আছে তাদের থাকতে হবে। তাহলে হচ্ছে কি শাসক শ্রেণীর আন্ডারে যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণীকে থাকতে হবে। যদি এই ক্রমান্বয়ে থাকে সেটা হচ্ছে কি আইডিয়াল স্টেট। আইডিয়াল স্টেট একটা আদর্শ রাষ্ট্র, ঠিক আছে। এবং হচ্ছে কি শুধু তাই নয়, এই যে রাষ্ট্র, এই রাষ্ট্র কেউ কাউকে কি করবে না? হস্তক্ষেপ করবে না। কেউ কাউকে কি করবে না? হস্তক্ষেপ করবে। এর কাজে এ হস্তক্ষেপ করবে না, এর কাজে এ হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। একটা নৈতিক সমাজ তৈরি হলো, ঠিক আছে। নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে, একটা নৈতিক সমাজ হলো। আর এটা আইডিয়াল স্টেট, এটা হচ্ছে নৈতিক সমাজ। ওকে, এখনো হচ্ছে কিন্তু আমরা থেসিনিকাসের উত্তর পাইনি। এখনো যে গুলকং, ওকে, গুলকং যে বাস্তববাদী প্রবক্তা, তারও কিন্তু উত্তর আমরা পাইনি। ওকে, তাহলে ওটা যুক্তি দেখাচ্ছে, উনি যুক্তি দেখাচ্ছে, বলছে হচ্ছে কি আমি যখন ন্যায়কে বুঝবো, ন্যায়কে উপস্থাপন করব, ন্যায়কে বুঝতে হলে প্রথম হচ্ছে কি করতে হবে না? বড় অর্থে ন্যায়কে দেখতে হবে। ওকে, ন্যায়কে যদি বুঝতে চাই, আমরা ক্ষুদ্রের মধ্যে ন্যায়কে সহজে বুঝতে পারবো না, আমরা বৃহতের মধ্যে ন্যায়কে বুঝতে পারবো, যেখানে বড় ভাবে দেখা যাবে। ওকে, তাই প্লেটো বলছে যে ব্যক্তির পার্সন, ওকে, এই ব্যক্তির বর্ধিত রূপ হচ্ছে কি স্টেট। ওকে, পার্সনের বর্ধিত রূপ হচ্ছে কি স্টেট, রাষ্ট্র, ঠিক আছে। কারণ হচ্ছে কি দু তিনজন মানুষ নিয়ে হচ্ছে কি পরিবার, পরিবার নিয়ে হচ্ছে গ্রাম, গ্রাম নিয়ে হচ্ছে কি আস্তে আস্তে শহর, এবং হচ্ছে কি জেলা, জেলা থেকে না, জেলা থেকে হচ্ছে রাজ্য, ঠিক আছে, রাজ্য থেকে হচ্ছে কি স্টেট, হ্যাঁ না, স্টেট থেকে দেশ, হ্যাঁ না। তো হচ্ছে কি তাহলে স্টেটে ফিরে আসছে। তো হচ্ছে কি এদের মধ্যে যদি ন্যায়কে, যদি একজন ব্যক্তির মধ্যে যদি ন্যায়কে আমি দেখতে যাই, হ্যাঁ না, যদি ন্যায়কে খুঁজতে যাই, তাহলে হচ্ছে কি আমি ন্যায়কে অনেক সূক্ষ্মভাবে মাইক্রোস্কোপে দেখতে হবে, হ্যাঁ না, তবে ন্যায়কে আমি দেখতে পাবো। কিন্তু যদি আমি এই স্টেটের মধ্যে দেখি, ন্যায়কে আমি স্বচ্ছভাবে দেখতে পাবো। বিষয়টা এরকম, যদি আমি ও আ কে যদি বড় বড় দেখি, ও আ কে, তাই না, ছোটবেলায় না দেবে হচ্ছে এ বি, ছোটবেলায় দেবে যে যারা শিশু ওয়ানে পড়ে তাদের বইয়ে দেখবে যে ও আ এ বি বড় বড় লেখা আছে, হ্যাঁ না। কেন লেখা আছে? যারা তাদের হচ্ছে বড় ভাবে যাতে জানতে পারে, চিনতে পারে, হ্যাঁ না। পরবর্তীকালে তাদেরকে হচ্ছে খুব ছোট ছোট দিয়ে দেবে, এবং ছোট ছোট যতই থাকুক না, বিভিন্ন স্টাইল থাকলেও বুঝে নেবে যে এটা এ, এটা ও, হ্যাঁ না। তো বিষয়টা হচ্ছে কি আমি যদি প্রথমে বড় অর্থে জানতে পারি ন্যায়কে, তাহলে ছোট অর্থে ন্যায়কে খোঁজা সিম্পল হবে। তার জন্য হচ্ছে কি প্লেটো হচ্ছে কি ন্যায়কে আগে দেখালো কোথায়? বড় অর্থে দেখালো, স্টেটের মধ্যে ন্যায়কে উপস্থাপন করলো। কিসের মধ্যে উপস্থাপন করলো? স্টেটের মধ্যে ও ন্যায়কে কি করলো? উপস্থাপন করলো, ঠিক আছে। তিনটা শ্রেণী দেখিয়ে দিল, একটা হচ্ছে কি শাসক শ্রেণী দেখিয়ে দিল, এদের মধ্যে ন্যায় দেখিয়ে দিল, শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, যোদ্ধা শ্রেণী, এবং হচ্ছে কি উৎপাদক শ্রেণী বা কারিগরি শ্রেণী। তিনটা শ্রেণী, শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। এবং তিনটা শ্রেণী কি দিল? ক্রমান্বয়ে শাসক শ্রেণীর আন্ডারে যোদ্ধা শ্রেণী এবং উৎপাদক শ্রেণী থাকবে, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী বা কারিগরি শ্রেণী থাকবে, ঠিক আছে। এক নৈতিক সমাজ দেখালো যে এই যে সমাজটা যেটা রয়েছে, এবং ওদের মধ্যে যে এখানে কি আছে? যুক্তি আছে, এদের যে পেশার বৈশিষ্ট্য যুক্তি, এদের মধ্যে কি আছে? স্পিরিট, ঠিক আছে, তেজ, আর এদের মধ্যে কি আছে? হাঙ্গার, ক্ষুধা, অ্যাপাটাইট। তো এই তিনটা বিষয় যে এখন রয়েছে, এটা হচ্ছে ন্যায়পূর্ণ সমাজ। তাহলে ন্যায়কে আমরা বড় অর্থে দেখতে পেয়ে গেলাম, একটা রাষ্ট্রের মধ্যে ন্যায় কিভাবে আমরা দেখতে পেয়ে গেলাম যে হ্যাঁ এটার মধ্যে ন্যায়। এরপরে দেখতে হবে যে ব্যক্তির মধ্যে ন্যায় কিভাবে পেয়েছে, হ্যাঁ না। এবারে ব্যক্তির মধ্যে তাহলে আমরা বড় বড় যে বললাম, আমরা দেখতে পেয়ে গেলাম রাষ্ট্রের মধ্যে ন্যায় কোথায়? তিনটা শ্রেণী দেখলাম, হ্যাঁ না। তিনটা শ্রেণী, তার ক্যাটাগরি আছে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, এবং এর নির্দেশে এই পরিচালিত হবে, এর নির্দেশে এই পরিচালিত হবে। এদের বিশেষ গুণ, এদের সাহস, সাহস আছে, যুদ্ধ করার বল আছে, কিন্তু কার সাথে যুদ্ধ করব, কার সাথে না যুদ্ধ করব, এই জ্ঞান নেই। এই জ্ঞান কেবল শাসক শ্রেণীর মধ্যে আছে। আর এদের চাহিদা পূরণের জন্য কি হচ্ছে? বিভিন্ন ডিমান্ডের দরকার, যা পূরণ করার জন্য হচ্ছে কি এদের মধ্যে কি নেই না, না সাহস আছে, না হচ্ছে কি জ্ঞান আছে। এরা জাস্ট পশুদের মতো রোজগার করবো, খাবো দাবো, এই বিষয়টা তাদের প্রয়োজনকে পূরণের জন্য এই শ্রেণী আছে। এদিক পরিচালনা করার জন্য কি আছে? শাসক শ্রেণী আছে, ঠিক আছে।
এবং এই নয় যে হচ্ছে কি কেউ শক্তি বলে হচ্ছে কি প্লেটো এখানে হচ্ছে মুক্ত হস্তে রেখেছে, ওপেন রেখেছে, অনেকটা উদারতার পরিচয় দেখে যে কেউ উৎপাদক শ্রেণীতে জন্মগ্রহণ করলো সে যোদ্ধা শ্রেণী যেতে পারবে না বা হচ্ছে শাসক শ্রেণী হতে পারবে না। তার যদি বিশেষ গুণ থাকে তো অবশ্যই এখানে এখানে প্রবেশ করতে পারবে, কোনো অসুবিধা নেই। যে এই উৎপাদক শ্রেণীতে জন্মগ্রহণ করেছে বলে যে কোনো উৎপাদক শ্রেণী পরিবারে জন্মগ্রহণ করেছে বলে সারা জীবন উৎপাদক শ্রেণীতে থাকবে এমন কোনো কথা নেই। সে যদি যোগ্যতার পরিচয় রাখতে পারে তো অবশ্যই হচ্ছে কি যোদ্ধা শ্রেণী বা শাসক শ্রেণীর অংশীদার বানতে পারে। ওকে, এটা তাহলে কি আমি রাষ্ট্র জীবনে যে ও বা এই দেখালাম তাতে বড় আকার দেখতে পেলাম হ্যাঁ একটা রাষ্ট্রের মধ্যে কি রয়েছে, ন্যায় রয়েছে। এবারে যদি সেইটাকে ছোট করে দেখানো হয় তাহলে ছোট করে দেখালে কার মধ্যে দেখতে হবে, ব্যক্তির মধ্যে দেখতে হবে। কার মধ্যে দেখতে হবে, ব্যক্তির মধ্যে ন্যায় দেখতে হবে। ওকে, ব্যক্তির মধ্যে ন্যায়কে খোঁজার চেষ্টা করবে। ওকে, বলছে কি প্লেটো বলতে চাইছে ব্যক্তিরও তিনটা বিশেষ গুণ থাকে। ওকে, তিনটা গুণ থাকে। কি কি গুণ থাকে না হচ্ছে কি তিনটা গুণ কি থাকবে না, একটা হচ্ছে কি যুক্তি থাকবে, রিজন থাকবে, রিজন থাকবে, যুক্তি থাকবে। ওকে, যুক্তি থাকবে, ঠিক আছে, যুক্তি। স্পিরিট, তেজ থাকবে, স্পিরিট, তেজ থাকবে। ওকে, ব্যক্তির মধ্যে এটি রাষ্ট্রের মধ্যে ব্যক্তির মধ্যে এখানে হচ্ছে হ্যাঙ্গার, ক্ষুধা, অ্যাপটাইট, এসব বাসনা তিনটা ব্যক্তির মধ্যে থাকবে। যদি এবার হচ্ছে প্রত্যেক ব্যক্তি, প্রচুর তো মানুষ, হ্যাঁ না, প্রত্যেক ব্যক্তি কোনো কোনো ব্যক্তির হচ্ছে কি স্পিরিট, সাহস অতিরিক্ত থাকবে। তুমি মানুষকে লক্ষ্য করে দেবে এক এক মানুষের বল, শক্তি বল, পেশি বল দুর্দান্ত, তাদের মধ্যে তো বুদ্ধিগত নেই, কিন্তু হচ্ছে কি গায়ের ফিজিক্যালি জোর প্রচুর পরিমাণে আছে, অত বুদ্ধি নেই, কি আছে কিন্তু স্পিরিট বেশি আছে, প্রাধান্য বেশি আছে। আবার কিছু কিছু মানুষকে দেখবে যে হাঙ্গার, ক্ষুধা, বাসনা, কামকতা, লোভ, এসব বিষয়টা হচ্ছে কি বিরাজমান, হ্যাঁ না, ক্ষুধা, কাম, লোভ, লালসা, এইসব বিষয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড একদম পশুর মতো আচরণ। দেখবে যে মানুষের গুণ দেখতে পাবে এক এক মানুষের, তার মধ্যে তো সাহস নেই কিন্তু এই গুণটা বেশি আছে, আবার হচ্ছে যুক্তিও নেই। আবার কিছু কিছু মানুষের দেখবে যুক্তি প্রচন্ড মাত্রায় আছে, যুক্তি প্রচন্ড মাত্রায় আছে, তার আবার দেখবে ফিজিক্যালি যে শক্তি এও কম। আবার দেখবে যে এটা আমি বলছি না যে একবারে থাকবে না, থাকবে, হ্যাঁ না, কিন্তু হচ্ছে কি প্রাধান্য বেশি থাকবে রিজনের, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে, এটা বলতে চাইছে। কিন্তু এই তিনটা গুণই প্রত্যেক ব্যক্তির কিন্তু এই তিনটা গুণই থাকবে, কিন্তু হচ্ছে পরিমাণটা কার কোনটা হচ্ছে প্রাধান্য থাকবে, কারো হচ্ছে এই প্রাধান্য থাকবে, কারো এই প্রাধান্য থাকবে, কারো এই প্রাধান্য থাকবে। কিন্তু বলতে চাইছে যদি কোনো ব্যক্তির এটা প্রাধান্য থাকে, রিজন, যুক্তি প্রাধান্য বেশি থাকে, এবং তার আন্ডারে যদি স্পিরিট এবং যদি হাঙ্গার পরিচালিত হয়, হ্যাঁ না, তাহলে সে হচ্ছে কি আইডিয়াল হোমেন, কি আদর্শ মানুষ, আদর্শ ন্যায়পূর্ণ মানুষ। কারণ কি এই রিজন দ্বারা কি পরিচালিত হবে, স্পিরিট পরিচালিত হবে, যেটা সাহস বলছে তেজ পরিচিত হবে, আর এ কি হবে, এর দ্বারা কি পরিচালিত হবে, হ্যাঙ্গার পরিচিত হবে। ঠিক আছে, এ কি বললাম, ক্ষুধা বাসনা, যদি আমি বাংলায় লিখছি না, ক্ষুধা বাসনা, ক্ষুধা বাসনা, এখানে বললাম তেজ, তেজ মানে হচ্ছে কি বা সাহস, 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 সাহস। ওকে, এখানে হচ্ছে কি যুক্তি, 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 যুক্তি বা হচ্ছে কি সম্মান, আমি রেখে দিচ্ছি না, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, সম্মান, হ্যাঁ না, হচ্ছে সম্মান। ধরো তোমার হচ্ছে কোনো 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 বস্তু দেখে লোভ হলো, লালসা হলো, হ্যাঁ না, কোনো লোভ লালসা হলো, তুমি হচ্ছে কি সুযোগ খুঁজবে যে আমি ওকে কিভাবে ভোগ করবো, উপভোগ করবো, লোভ লালসা, তোমার এই তো গুণ, এটা পশুর গুণ না, যে এই পশু গুণ কি বলবে যে আমি শুধু খুঁজে সুযোগ করবো যে কখন উপভোগ করবো, ভোগ করবো কখন, হ্যাঁ না, এই তো চাহিদা ছাড়াবে না। সাহস, যখন তোমার এই ক্ষুধা বাসনা জেগে উঠবে শরীরের মধ্যে, তোমার কি করবে, সাহস, ও অত বিচার করতে জানে না ভালো কি হবে মন্দ হবে, তোমার হচ্ছে যে ফিজিক্যাল যে ক্ষমতা পাওয়ার, এই সব সময়ের জন্য কি করতে যাবে, এই যে ক্ষুধা বাসনা ইউজ করতে চাইবে, কিন্তু এর মধ্যে কি নেই, নলেজ নেই, ঠিক আছে, এই লোভ লালসাকের জন্য কি করবে, গায়ে যে শরীর আছে তাকে করতে যাবে। ধরো কোনো মেয়েকে হচ্ছে কি 22 তার প্রতি লোভ লালসা আছে, সে কি করবে, তার বাসনা জেগে তার প্রতি, তার হচ্ছে কি সে কোনো চিন্তা করবে না, তার হচ্ছে ফোর্স করবে। আর এই ফোর্সের মধ্যে কি নেই, এই প্রাধান্য মানুষের হচ্ছে কি নেই, যুক্তি নেই। কিন্তু হচ্ছে কি যদি হচ্ছে কি এরপরে কি আছে, যুক্তি, সে যদি সে যুক্তি দিয়ে দেখে না এটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে, অথচ সম্মান জড়িয়ে আছে, আমি যদি করি খারাপ হবে সে হবে, তাহলে সে মানুষ হচ্ছে কি করবে না, এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে যে ক্ষুধা, লোভ, লালসা, তাকে কি করবে, এই দুজনকে নিয়ন্ত্রণ করে দেবে। এই চাইবে, এই মনটা চাইবে, কিন্তু হচ্ছে কি এবং তাকে সাহসকে কাজে লাগানো চাইবে, কিন্তু যুক্তি কি করবে, দুজনকে কন্ট্রোল করে দেবে। তাই কোনো ব্যক্তির মধ্যে যদি যুক্তি, যুক্তি মানে সম্মান, অ্যাকচুয়ালি আমি রাখলাম যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়, যুক্তি যদি তেজ মানে সাহস এবং হচ্ছে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটা হচ্ছে কি আদর্শ মানুষ, আদর্শ ন্যায়পূর্ণ মানুষ। ওকে, আদর্শ ন্যায়পূর্ণ মানুষ, ঠিক আছে। এবার হচ্ছে কি প্লেটো বলতে চাইছে যে এই যে যুক্তি সম্পন্ন মানুষ, হ্যাঁ, যদি কোনো ব্যক্তির মধ্যে যদি এই যে স্পিরিট বেশি থাকে কিংবা কারো মানুষের মধ্যে যদি হ্যাঙ্গার বেশি থাকে, তাহলে তাকে হচ্ছে কি পরিবর্তন করা, মানে প্রত্যেক মানুষকে ধরে ধরে পরিবর্তন করা, যে এক আদর্শ সমাজ গঠন করা, সেটা অনেকটা জটিল, অনেকটা ব্যয়বহুল, এটা কখনোই করা হচ্ছে কি সম্ভব হয়ে উঠবে না। ওকে, সম্ভব নয়। তার জন্য ওই যুক্তি দেখাচ্ছে, বলছে ঠিক আছে,
যদি ব্যক্তিকে পরিবর্তন যখন করতে পারবো না, তাহলে ব্যক্তিকে আমি রাষ্ট্রের মধ্যে আদর্শ আইডিয়াল যে স্টেট, আমি যে স্টেট বানিয়েছি সেই রাষ্ট্রের মধ্যে যদি স্থাপন করে দিতে পারি, যদি প্রবেশ করে দিতে পারি, সেই ব্যক্তি অটোমেটিক হচ্ছে কি ন্যায়পূর্ণ হয়ে যাবে। এবং সেটা কিভাবে হবে দেখো। ওকে, তিনটা শ্রেণী আমি আবারও বলে দিচ্ছি না, এখানে হচ্ছে কি শাসক শ্রেণী, শাসক শ্রেণী, এখানে যোদ্ধা শ্রেণী, এটা হচ্ছে কি উৎপাদক শ্রেণী, হ্যাঁ না? এবং এদের তিনটা বিশেষ গুণ আছে। একটা কি গুণ আছে? স্পিরিট, স্পিরিট মানে হচ্ছে তেজ, এটা হচ্ছে কি ক্ষুধা মানে হচ্ছে কি হাঙ্গার, এখানে কি আছে এদের মধ্যে হচ্ছে যুক্তি মানে হচ্ছে কি রিজন। ওকে, এদের মধ্যে বিশেষ গুণ আছে। ওকে, তাহলে হচ্ছে যে ব্যক্তির, আমি ব্যক্তির গুণ দেখলাম, কারো কি আছে ব্যক্তির মধ্যেও তিনটা গুণ আছে, কি আছে? ক্ষুধা আছে, হাঙ্গার, এবং হচ্ছে স্পিরিট আছে মানে তেজ বা সাহস আছে, শক্তি বল আছে, এবং হচ্ছে কি রিজন আছে, যুক্তি আছে। তাহলে যে ব্যক্তির যুক্তি প্রাধান্য আছে তাকে কোথায় বস করে দাও? শাসন করার জন্য বস করে দাও, এখানে রেখে দাও, ব্যক্তিকে এখানে রেখে দাও। যার কি আছে? যুক্তি আছে, যুক্তিপূর্ণ মানুষকে এখানে রেখে দাও, যার রিজন আছে, সে যে সমস্ত ব্যক্তিকে তাকে এখানে রেখে দিলাম। ওকে, সমাজের যে সমস্ত ব্যক্তিদের মধ্যে সাহস আছে, গায়ের জোর আছে, বল আছে, তাদেরকে এইখানে রেখে দাও। ওকে, সাহসপূর্ণ ব্যক্তিদের এখানে রেখে দাও। কোথায়? এই যোদ্ধা শ্রেণীর মধ্যে রেখে দাও। আর যারা হচ্ছে কি, যারা ক্ষুধা, বাসনা, কাম, লোভ, লালসা, হ্যাঙ্গার দ্বারা পরিচালিত হয়, তাদেরকে কি এখানে রেখে দাও? এখানে রেখে দাও। উৎপাদক শ্রেণীর মধ্যে রেখে দাও, রেখে দাও। তাহলে হচ্ছে কি অটোমেটিক একটা ন্যায়পূর্ণ সমাজ হয়ে যাবে। ওকে, অটোমেটিক। তাহলে দেখবে যারা দেশের শাসন কার্য, যারা বুদ্ধিমান, তারা কি হচ্ছে দেশকে চালাবে, এই যুক্তি সম্পন্ন মানুষ, ঠিক আছে? এবং যারা সাহস, দেখা যাবে দেখো মিলিটারি আর্মি কারা পরিচালিত করে? এরাই তো পরিচালনা করে না। এবং হচ্ছে ওদের নিচে কি আছে? ক্ষুধা, বাসনা, যারা হচ্ছে তৃতীয় ক্যাটাগরি যারা মানুষ, হ্যাঁ না? অটোমেটিক এরা হয়ে যাবে কি না, এরা হচ্ছে কি অটোমেটিক এদের আন্ডার থেকে কি হচ্ছে ন্যায়পূর্ণ হয়ে যাবে। আর এই যে টোটাল সময়টা হচ্ছে কি আইডিয়াল স্টেট, আইডিয়াল স্টেট, আদর্শ ন্যায় সমাজ পূর্ণ রাষ্ট্র। ওকে, এখনো হচ্ছে কি যে থেসমিকাসের যে জবাব ছিল যে না, যে ইনজাস্টিস ইজ সুপিরিয়র টু জাস্টিস, এবং যারা অন্যায় বেশি করে যে সমস্ত মানুষ তারাই সুখী থাকে, এবং যারা ন্যায়ের পথে চলে তারাই হচ্ছে কি দুঃখ যন্ত্রণার মধ্যে জীবনযাপন কাটায়, ঠিক আছে? বা গুনকো যে বাস্তববাদী তত্ত্ব যে বলেছিল কি যে আইন ভয়ের চোখেই মানা হয়, যদি হচ্ছে কি এমন কোনো অবস্থা থাকতো যদি কেউ দেখতে না পেতো আইনকে মানতো না, সেই যুক্তিকে বের খণ্ডন করছি, তাই না? এবার দেখাচ্ছে যে তিনটা গুণ, যদি কোনো ব্যক্তির মধ্যে এই তিনটা গুণ ক্রমান্বয়ে থাকে, কি বললাম? হচ্ছে কি যুক্তি মানে হচ্ছে স্পিরিট, যুক্তি। ওকে, না সরি, যুক্তি হচ্ছে রিজন। ওকে, সেকেন্ড কি আছে? সেকেন্ড হচ্ছে কি মানে হচ্ছে কি তেজ মানে সাহস, সাহস বা তেজ, এটা হচ্ছে স্পিরিট। এবং হচ্ছে কি তৃতীয় নম্বরে আছে কি যেটা হচ্ছে কি ক্ষুধা, বাসনা, যেটা হচ্ছে কি হাঙ্গার, হ্যাঁ না? এই যে যদি কোনো ব্যক্তির মধ্যে যুক্তি দ্বারা হচ্ছে কি সাহস এবং হচ্ছে কি ক্ষুধা পরিচালিত হয়, যদি কোনো ব্যক্তির মধ্যে যদি থাকে এটা, ঠিক আছে, এই ক্রমান্বয়ে থাকে, সেটা হচ্ছে কি বললাম আদর্শ মানুষ, আদর্শ ন্যায়পূর্ণ মানুষ। কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যদি সাহস বা পিরিট এটা বেশি বেশি হয়ে যায়, বা যদি এইটা যদি বেশি প্রাধান্য থাকে এবং যদি এটা কম হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, সে হচ্ছে কি একজন অসুস্থ মানুষ, পেলোটার মতো হচ্ছে কি একজন অসুস্থ মানুষ, ঠিক আছে? এই যুক্তি অনুযায়ী যদি একজন সাহসপূর্ণ মানুষের, ঠিক আছে, যারা অন্যায়কারী মানুষের, কিংবা হচ্ছে অন্যায় যে অপরাধ করছে, তা হচ্ছে ক্ষুধা বাসনে যাই হোক না কেন, যদি যে চুরি করছে মানে হচ্ছে কি সে মন্ত্রী হোক, এমএলএ, যে যত বড় ব্যক্তি হোক না, যে অন্যায় করছে, সে যদিও হচ্ছে কি যাই করুক না কেন, যত টাকা পয়সা নিয়ে মালিক হোক না কেন, ঠিক আছে, যদি এই ক্রমান্বয়ে না থাকে, তার যদি এই গুণ বেশি থাকে যায়, এই গুণ বেশি থেকে যায়, যদি এই গুণ প্রাধান্য পায়, তাহলে সে হচ্ছে একজন অসুস্থ রোগী। আর অসুস্থ রোগী তার যতই ব্যাংক ব্যালেন্স থাকুক, সে কখনো হ্যাপি হতে পারে না, ঠিক আছে? তাই আমরা যে সমস্ত মানুষকে দেখি যে হ্যাপি হিসেবে দেখতে পাচ্ছি, ঠিক আছে, অন্যায় অপরাধ করুক, কিন্তু হচ্ছে কি বাস্তবে সে হ্যাপি হতে পারে না। কোথায় বলে চোরের মন সবসময় পুলিশ পুলিশ। ওকে, সে আরেকটা বিষয় হচ্ছে কি যদি কোনো ব্যক্তির যদি এই ক্রমান্বয়ে থাকে, যুক্তির আন্ডারে হচ্ছে কি সাহস এবং ক্ষুধা থাকে, সে যতই দুঃখী থাকুক না কেন, সে হচ্ছে ন্যায়পূর্ণ, ঠিক আছে, সে ন্যায়পূর্ণ মানুষ একজন। ওকে, তো হচ্ছে কি এভাবে হচ্ছে থেসমিকাসের যুক্তিকে হচ্ছে কি খণ্ডন করেছে। প্লেটো এভাবে হচ্ছে কি একটা আইডিয়াল স্টেটের ধারণা দিয়েছে, যেখানে তিনটা শ্রেণী, উৎপাদক বা হচ্ছে কারিগরি শ্রেণী,
এবং তাদের বৃদ্ধির ফলে তাদের যে প্রয়োজনীয়তার ফলে যে যোদ্ধা শ্রেণীর প্রয়োজন হয়ে পড়ছে ভূখণ্ড দখল করার জন্য এবং তাকে সুরক্ষা দেওয়ার জন্য এবং তাকে পরিচালিত করার জন্য শাসক শ্রেণীর প্রয়োজন হয়ে পড়ছে, যে একটা আদর্শ রাষ্ট্র বলছে এবং তাদের যে 3টা বিশেষ গুণ বলছেন, ঠিক আছে, যে হচ্ছে কি রিজনের কথা বলা হচ্ছে, স্পিরিটের কথা বলা হচ্ছে, হ্যাঙ্গারের কথা বলা হচ্ছে, যে সমন্বয় করছে ব্যক্তিকে সেই রাষ্ট্রে যে অবস্থান অনুযায়ী যেখানে হচ্ছে অন্তর্ভুক্ত করতে চাইছে, যে যেমন ব্যক্তি তাকে সেই ক্যাটাগরি রেখে একটা আদর্শ সমাজকে রূপায়িত করেছে। ঠিক আছে, এভাবেই হচ্ছে কি তিনি ন্যায়কে উপস্থাপন করেছে এবং একটা আইডিয়াল স্টেটকে গড়ে তুলেছে, যে জাস্টিস থেকে আইডিয়াল স্টেটকে এভাবেই তিনি কি করছে স্থানান্তর করেছে। শুধু আইডিয়াল স্টেট স্থাপনা করে দিয়েছে তা নয়, আইডিয়াল স্টেটকে স্থাপনা করে দিয়েছে শুধু তাই নয়, তাই না, আইডিয়াল স্টেটকে কিভাবে মানে স্থাপনা দেওয়া যায়, মানে কি আইডিয়াল স্টেটকে স্থাপনা তো করেছে এবং তাকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য হচ্ছে কি উনি হচ্ছে কি এডুকেশন সিস্টেমের কথা বলেছে, এডুকেশনের কথা বলেছে। ওকে ওকে, সাম্যবাদের কমিউনিজমের কথা বলেছে, যে এবং সেখানে ফ্যামিলি সাম্যবাদের কথা বলেছে এবং শাসক শ্রেণী এবং যে যোদ্ধা শ্রেণীকে সুভাবে নিয়ন্ত্রিত করা যায়, কিভাবে তাদেরকে ট্রেনিং করা যায়, কিভাবে হচ্ছে কি তাদের লোভ লালসা মুক্ত থেকে দূরে সরে দেখা যায়, তার জন্য অতিরিক্ত প্রচন্ড পরিশ্রম করেছে। ওকে, এবং হচ্ছে কি সত্যি কথা বলতে তিনি হচ্ছে তার নিজের রাষ্ট্রকে হচ্ছে কি হয়তো সমালোচনা নিজেই বেশি করেছে, দেখা যাচ্ছে কি তিনি নিজেই স্বীকার করেছেন যে হচ্ছে কি এই যে আমি কল্প রাষ্ট্রের কথা ভেবেছি হয়তো মাটির পৃথিবীতে স্থাপন করা সম্ভব নয়, কিন্তু একজন দার্শনিক হিসেবে সেই যে অরাজকতাটুকু মানে গ্রিক সমাজের যে অরাজকতা, যে নৈরাজ্যকতা, তার থেকে মুক্তি দেওয়ার জন্য এক সুসংহত রাজনৈতিক পরিবেশ স্থাপন করার জন্য যে ন্যায়ের প্রয়োজনীয়তা কতটা যে প্রয়োজনীয়তা তা তিনি উপলব্ধি করেছিলেন। তাই কল্প কাহিনী হলেও ওকে, তার আদর্শ রাষ্ট্র কাল্পনিক রাজ্য হলেও তিনি যে স্থাপন করার চেষ্টা করেছেন, ন্যায়কে তুলে ধরার চেষ্টা করেছেন, তা অপরিসীম, তার এক্ষেত্রে তুলনা হয় না। তিনি হচ্ছে আইডিয়াল স্টেটকে স্থাপনা করার জন্য যে শাসক শ্রেণীর জন্য 50 বছরের এডুকেশন সিস্টেমের কথা বলেছে, তাই না, তা হচ্ছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু যে শিক্ষা ফলে হচ্ছে একজন শাসক যদি সুশিক্ষিত না হতে পারে সে কিভাবে দেশ চালাবে, দেশের অন্য মানুষের প্রয়োজনটা কি করে বুঝবে, তাই না। আজকাল তো হচ্ছে কি আমাদের দেশের হচ্ছে কি যে কোনো দেশে হচ্ছে যারা বেশিরভাগ হচ্ছে কি যারা ক্রিমিনাল গুন্ডা তারাই হচ্ছে কি দেশের শাসন কাজ চালাচ্ছে, আর যারা বড় বড় এডুকেশন যারা শিক্ষিত ব্যক্তি তারা হচ্ছে তাদের দাস হিসেবে জীবনযাপন কাটাচ্ছে। তাহলে যে একজন শাসক যে দেশের শ্রেষ্ঠ ব্যক্তি হবে, সে প্রধানমন্ত্রী হোক যাই হোক, তাকে তো কমসে কম শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া উচিত এডুকেশন দিক থেকে। সেই যে ভাবনা পেলোটোতে ধরতে পেরেছিল। ওকে, হচ্ছে কি কমিউনিজমের কথা ভেবেছে, এক সাম্যবাদের কথা বলেছে যে শাসক শ্রেণী হচ্ছে কি যে যাতে সম্পত্তি থেকে দূরে থাকে, হ্যাঁ না, আইডিয়াল স্টেট সে সম্পত্তি যদি কোনো শাসক যদি সে সম্পত্তির জন্য অতিরিক্ত দাস হয়ে যায় সে কেমন করে অন্যের কথা ভাববে, সে তো নিজের মানে রক্ষকী ভক্ষী করে ভূমিকা পালন করবে। হতে পারে তার সমালোচনা করতে পারে যে ফ্যামিলি পরিবার, যে একজন শাসকের স্ত্রী পুরুষ থাকবে না, এটাও ঠিক যে হচ্ছে কি এটা মেনে নেওয়া যায় না, কিন্তু হচ্ছে যদি একজন শাসকের যদি দেখা যায় যদি তার নিজস্বতা থাকে, তার পরিবার ফ্যামিলি যদি এই থাকে, তার অন্যের কথা ভাববে কিভাবে, তার যুক্তি দিকেও ভাবার আছে যে একজন তিনি হচ্ছে আইডিয়াল স্টেটকে রূপায়িত করার জন্য এই ভাবনা রেখেছে। যদিও আমি কমিউনিজমের উপর হচ্ছে কি সুন্দর একখানা ভিডিও বানিয়ে রেখেছি এবং সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, তোমরা এই ভিডিও দেখতে পারো, আমি লিঙ্কে এই ভিডিও উপস্থাপন করব। যাই হোক, অনেক সমালোচনা আছে, সমালোচনা থাকবে, আলোচনা আছে, আলোচনা চলবে, তবু হচ্ছে কি বলবো যে হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্র খুবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তোমরা এই বিষয়টাকে ভালোভাবে যদি কনসেপ্ট বুঝে থাকো তাহলে পরবর্তীকালে যে কোনো পরীক্ষা দাও না কেন এই কনসেপ্ট বুঝতে সুবিধা হবে এবং লিখতে বা আলোচনা করতে সুবিধা হবে। যাই হোক, জানি না অনেকক্ষণ আলোচনা করলাম, ঠিক মতো বুঝাতে পারলাম কি পারলাম না, তবে হচ্ছে যদি না পারো এই ভিডিও আরেকবার দেখার চেষ্টা করবে, যা বললাম বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। থ্যাংক ইউ। ওকে।